কে বলতে পারবা? Sir, classification of fractures. ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার। আচ্ছা, একজন আমাকে রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন বলতো দেখি। রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন একটা এক্সাম্পল। Sir, to according to etiology পড়ানো হয়েছে। এটিওলজি বলো, এটিওলজি অ্যাকর্ডিং টু এটিওলজি। Sir, fracture caused by a sudden injury. Sir, fatigue or stress fracture, pathological fracture. আচ্ছা, any example of pathological fracture? Sir, osteoporotic fracture. অস্টিওপোরোটিক, এই ফ্র্যাকচার গুলা কাদের বেশি হয়? Sir, women. উইমেন। মেন কি দোষ করলো? ওল্ড এজে হয়, এক কথায় ওল্ড এজে হয়। উইমেনদের একটু আর্লি হয়, অ্যাডাল্টদের মেইলের একটু লেট হয়। তার মানে এই না যে মেইলের হবে না, শুধু উইমেন বললে তো সমস্যা। ঠিক আছে, আর কোনো কজ নাই, শুধু অস্টিওপোরোটিক ফ্র্যাকচার। Sir, tumors in bone. টিউমার, আর কোনো কজ? Sir, immune deficiency, steroid intake. ওকে, এনি আদার? একটা ইম্পর্টেন্ট কজ মিস হয়ে যাচ্ছে। Traumatic fracture. আরে না, এটা কি প্যাথোলজি? ট্রমা কি প্যাথোলজি? অস্টিওজেনেসিস। আরে Sir, অস্টিওজেনেসিস, osteomalacia. হ্যাঁ অস্টিওম্যালেশিয়া, ঠিক আছে, এটা বলা যায়। তারপরে এতটা কমন, আরেকটা কমন, ওইটা জন্ম থেকে অনেক কম, অনেক কম, এত বেশি না। আরেকটা কজ ইনফেকশন। ইনফেকশন কি বলি আমরা ইনফেকশন হলে? বোন এন্ড বোন ম্যারোতে ইনফেকশন হলে এটা আমরা কি বলি? Osteomyelitis. অস্টিওমাইলাইটিস একেবারে কমন, এটা তোমাদের পরীক্ষার রিটার্নে আসবে, এটা তোমাদের ভাইভাই ধরবে। এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের একটা কমন কজ, বাচ্চাদের অনেক বেশি হয়, ইনফেকশন হবে। তারপর আসবে তোমার কাছে ফ্র্যাকচার নিয়ে, তুমি দেখলে যে তার ভিতরে ডেড বোন, ডেড পিস অফ বোন, তখন আমাদের মাথায় একটা জিনিস চলে আসে, এটা অস্টিওমাইলাইটিস হওয়ার চান্স আছে, একবারে কমন। ওকে, এটা দেখছিল না, এই স্লাইড দেখছি মনে হচ্ছে। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু এটিওলজি পড়ানো হয়েছে, তাই না? ফ্র্যাকচার কজ বাই সাডেন ইনজুরি, ফ্যাটিগ অর স্ট্রেস ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচার কাদের হয় কমন? Sir, in army, when they parade. হ্যাঁ, যারা রেগুলার প্যারেড করে অথবা কন্টিনিউয়াস একই জায়গায় যদি তার ফোর্স অফ ইনজুরি থাকে, তাহলে ওখানে একটা স্ট্রেস ফ্র্যাকচার অথবা ফ্যাটিগ ফ্র্যাকচার হতে পারে। আর সাডেন ইনজুরির কথা বলে লাভ নাই, এটা তোমরা জানো, সবারই হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচারের এক্সরে রাইট সাইডে যেটা, হ্যাঁ। আর লেফট সাইডে যেটা খুব পসিবলি ট্রমাটিক ফ্র্যাকচার, যেহেতু কমিউনিকেটেড ফ্র্যাকচার, ট্রমাটিক হওয়ার চান্সই বেশি। আচ্ছা, এই যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার দেখা যাচ্ছে একটা হিউমেরাসের মধ্যে অস্টিওলাইটিক লেশন আগে থেকেই ছিল, যেহেতু বোনসটা উইক হয়ে গেছে, তখন এখানে যে কোনো সিম্পল ট্রমার কারণে এটা ফ্র্যাকচার হয়ে যায়, এটারে বলে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তিনটাই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের এক্সরে। এক্সরে তোমাদের অবশ্যই রেগুলার চেক করতে হবে, নিজে এখানে দেখতেছো পারলে চেক করবা, যখন অস্থিতে আসবে যাতে মিস না হয়। আচ্ছা, ট্রমাটিক ফ্র্যাকচারের অ্যাকর্ডিং টু সাইট, এক্সটেন্ট, কনফিগারেশন, এই ক্লাস এটা হইছে? Sir, এই পর্যন্ত হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছিল। এটা ডাইফাইসাল, এফাইসাল, ইন্ট্রাটিকুলার। আচ্ছা, অ্যাকর্ডিং টু সাইট, এক্সটেন্ট, কনফিগারেশন, আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। অ্যাকর্ডিং টু সাইট আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। হয়েছে, গান শোনা হয়েছে? সবাই গান শুনছো? হ্যালো,
तो ये कोई ओमकार আছে কিক করেন খুব গান শুনতেছে তাই না? ইয়েস স্যার খুব কিক মজা। করেন ফরেনার ওমকার স্যার আছে। অন্য আইডিতে ঢুকে স্যার। এটা কে? ওমকার কে? স্যার আননোন আন্দোলন স্যার মানে? বের করে দেন স্যার। স্যার वो तो আননোन नहीं। ओमकार नाम कोई नहीं सर डिस्टर्ब कर रहा है তোমাদের ব্যাচমেট কেউ না? नो নো सर স্যার ইজ আউটসাইড। ও কিভাবে ঢুকলো? এটা সম্ভব? ফরেনার স্যার লিঙ্কিং স্যার দেয় মাঝে স্যার। মধ্যে হচ্ছে স্যার, কালকে হয়েছিল। তাহলে সে আমাদের ক্লাস হ্যাক করতেছে নাকি? সব তো জেনে ফেলতেছে। यस सर ভালো হয়েছে, ক্লাসের মাঝখানে গান শোনা হইলো। আমরা পরের পেজে যাই। তাহলে ডায়াফাইসিস এপিফাইসিস এটা আলাদা করতে পারবো তো? ডায়াফাইসিস কোন পার্ট, এপিফাইসিস কোন পার্ট? ইয়েস স্যার। আচ্ছা, এটা একবারে অ্যানাটমি, সিম্পল অ্যানাটমি, এটা না জানার কিছু নাই। তাহলে আমরা অ্যাকর্ডিং টু সাইড এক্স-রে দেখে বলতে পারবো এটা ডায়াফাইসিস হয়েছে, অথবা বলতে পারি শ্যাফটে হয়েছে, অথবা এপিফাইসিস হতে পারে, অথবা এপিফাইসিস বলতে পারি কি আপার অথবা লোয়ার ইন, আপার অথবা লোয়ার পার্ট অফ দা রেডিয়াস অর আলনা, হিউমারাস, টিবিয়া, ফিবুলা, যা বলতে চাও ভাগ করতে পারি। আর যদি সরাসরি দেখা যাচ্ছে যে জয়েন্টের মধ্যে চলে গেছে ফ্র্যাকচার, ধরো টিবিয়াল কন্ডাইল ফ্র্যাকচার হলো, রেডিয়াল স্টাইলয়েড চলে গেল, অথবা রেডিয়াসের একেবারে ডিস্টাল পার্টে ফ্র্যাকচার হলো, তখন আমরা ওইটাকে বলবো ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার। ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার অবশ্যই সবসময় খারাপ, যেহেতু আমাদের জয়েন্টের মুভমেন্ট করা লাগে, এই জন্য ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার গুলো খারাপ। এগুলো হিল হতেও সময় লাগে, ম্যাক্সিমাম কেসে এগুলো আমাদের অপারেশন করা লাগে। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু সাইট ডায়াফাইসিস, এপিফাইসিস আর হচ্ছে ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার। আচ্ছা দেখো, এখানে তিনটা ছবি আছে। হ্যাঁ, ফার্স্ট যেটা এ লেখা, ওই কি ধরনের ফ্র্যাকচার হতে পারে? স্যার ডায়াফিসিয়াল। ডায়াফেল ফ্র্যাকচার। সেকেন্ড যে পিকচারটা দেখা আছে, একটা পিকচারের মধ্যে 6টা, এটা কি ধরনের ফ্র্যাকচার? স্যার ইন্ট্রাআর্টিকুলার মনে হচ্ছে নাকি এপিফাইসিয়াল? এগুলারে আমরা বলি ফাইসিয়াল ফ্র্যাকচার, মানে যাদের এখনো গ্রোথ হয় নাই, কমপ্লিট হয় নাই, তাদের ক্ষেত্রে এই ফ্র্যাকচার গুলো হয়। আমরা বলি ফাইসিয়াল ইনজুরি, এপিফাইসিয়াল ইনজুরি অথবা এপিফাইসিয়াল ফ্র্যাকচার। ঠিক আছে, এর মধ্যে এইটা যেটা সেটা সরাসরি বলা যাবে ইন্টারআর্টিকুলার, আর বাকিগুলো আমরা সরাসরি ফাইসিয়াল ফ্র্যাকচার বলি। ঠিক আছে, নরমাল ফাইসিস এটারে ক্লাসিফিকেশন করা হয় সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন। সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন আমাদের স্যার অনেক সময় ধরে বসে যে বাচ্চাদের ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন বলতে পারবে কিনা, সল্টার হ্যারিসের নাম বলতে পারলে স্যার খুব খুশি। সল্টার হ্যারিস টাইপ 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5টা ভাগে ভাগ করা যায়। জাস্ট এতটুকু জেনে রাখো যে ফাইসিয়াল ফ্র্যাকচার সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন করা যাবে, 5টা ভাগে ভাগ করা যায়। থার্ড পিকচার যেটা, এটা একেবারে ইজি বলতে পারবে, এটা একটা ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার। কোথায় আছে? স্যার টিবিয়ার কন্ডাইলে। টিবিয়াল কন্ডাইল। হ্যাঁ, টিবিয়াল কোথায় কন্ডাইল পাওয়া যাবে? স্যার হিউমারাস এপিকন্ডাইল আছে স্যার। Lower end আর এ। কোথাও কন্ডাইল আছে? হিউমারাস ছাড়া আল্লাহ। আল্লাহ ফিমারের নিচের পার্টে, স্যার ফিমারের লোয়ার এন্ডে স্যার, ফিমারের লোয়ার এন্ড। সেটাই তো বলতে পারো না কেন? ঠিক আছে, আর হচ্ছে 2 নাম্বার যেটা বললাম এক্সটেন্ট, অ্যাকর্ডিং টু এক্সটেন্ট, এটা হতে পারে কমপ্লিট, হতে পারে ইনকমপ্লিট। কমপ্লিট ফ্র্যাকচার মানে আমার 2টা কর্টেক্সই যাবে, ইনকমপ্লিট মানে একটা কর্টেক্স যাবে আর একটা কর্টেক্স ইনটেক্ট থাকবে। এই যে একটা কর্টেক্স ইনটেক্ট থাকে সেটাকে আমরা অনেক সময় গ্রিনিস্টিক ফ্র্যাকচার বলি। গ্রিনিস্টিক ফ্র্যাকচারটা মেইনলি হয় বাচ্চাদের, কমনলি ফ্র্যাকচার হয় বাচ্চাদের। গ্রিনিস্টিক নামকরণ হয়েছে গ্রিনিস্টিক থেকে, মানে হচ্ছে কি বলো, বাঁশের কঞ্চি বলে, বাঁশের কঞ্চি। ঠিক আছে, এখান থেকে নাম আসছে যে তুমি যখন এটাকে ভাঙার চেষ্টা করবা, এটার একটা কর্টেক্স যাবে আর একটা কর্টেক্স ম্যাক্সিমাম সময় ইনটেক্ট থাকে। এরপরে যদি জোরাজোরি করো পুরো নিতে পারবো, সমস্যা নেই। তো ওইটাকে আমি ইনকমপ্লিট ফ্র্যাকচার বলি। পাশাপাশি ওখানে আরো কিছু ফ্র্যাকচার আছে, ক্র্যাক হেয়ারলাইন ফ্র্যাকচার অথবা বাকেল ফ্র্যাকচার। ক্র্যাক
হেয়ারলাইন ফ্র্যাকচার অথবা বাকেল ফ্র্যাকচার। বাকেল ফ্র্যাকচারকে আমরা আরেকটা নামে ডাকি টোরাস ফ্র্যাকচার, টোরাস। এইটা একেবারেই মানে ফ্র্যাকচার গুলা ফাইন্ড আউট করা খুবই কষ্টকর, রেডিওলজিক্যালি বের করতে কষ্ট হয়। আমরা যেটা চোখে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আমরা দেখলেই পেয়ে যাই। বাকেল ফ্র্যাকচার অথবা টোরাস ফ্র্যাকচারটা অনেক কমনলি আসে, সাডেন কোনো কম্প্রেশনের কারণে হয়। উপর থেকে পড়লো, হাতটা ফ্লোরে চাপ দিল, চাপ দেওয়ার কারণে একটা হাড্ডি আরেকটা হাড্ডির উপরে এভাবে চাপ খেয়ে যায়, চাপ খেয়ে বের হয়ে আসে, তখন এটার আমরা টোরাস অথবা বাকলিং বলি। হেয়ারলাইন ফ্র্যাকচার মানে হেয়ারলাইন ফ্র্যাকচার একেবারে সিম্পল একটা লাইন দেখা যাবে, এগুলো আইডেন্টিফাই করা একটু কষ্ট। আর গ্রেন স্টিক ফ্র্যাকচার কমনলি বের করা যায়। আর কমপ্লিট ফ্র্যাকচার তো বুঝতেই পারবা, যত এক্সট্রা দেখবা তত এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, এটা কমপ্লিট আর ইনকমপ্লিট? স্যার কমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট ফ্র্যাকচার, একেবারে কর্টেক্স দুইটাই চলে গেছে, দুই পাশে দুইটা দেখা যাচ্ছে। ফার্স্টে যেটা, এটার আমরা কি বলবো, অবলিক অর স্পাইরাল ফ্র্যাকচার? অবলিক স্যার। আচ্ছা, পরেরটাতে আসো, যেটা বললাম গ্রেন স্টিক আর হচ্ছে টোরাস। তাহলে একটা হচ্ছে গ্রেন স্টিক দেখতেছো, একটা কর্টেক্স ইনট্যাক্ট আছে, আর একটা কর্টেক্সে একটা রেডিওলুসেন্ট লাইন দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে ফ্র্যাকচার লাইন। আর লেফট সাইডে যেটা, সেটা হচ্ছে এই যে এরিয়াটা দেখছো, এটা হচ্ছে আমার হাতে কম্প্রেশনের কারণে এই এরিয়াটা একটু বাইরের দিকে বের হয়ে আসছে, নর্মাল বোনস এরকম থাকে না। এটাকেই আমরা বলি টোরাস ফ্র্যাকচার, টোরাস, টোরাস, হ্যাঁ, অথবা বাকলিং। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে আলনাতে কোনো ফ্র্যাকচার আছে বা নাই? এখানে মনে হচ্ছে যে ডান সাইডে একটুখানি দেখা যায় কেমন জানো, এই যে ডান এখানে? সাইডে। জি স্যার ওইখানে, হ্যাঁ স্যার ওইখানে। হ্যাঁ, দেখছো ছোট্ট একটা স্পাইকের মতো দেখা যাচ্ছে। ইয়েস স্যার। তাহলে এইটা কি, এই যে এটা আলাদা হয়ে আছে যে? স্যার ডিস্ক হয়তো বা, ডিস্ক? এখানে ইন্টারআর্টিকুলার ডিস্ক এরকম মনে হচ্ছে স্যার। ইন্টারআর্টিকুলার ডিস্ক কই থাকে? রেডিয়াসের মাথায়? এটা এটা কি বোন সেটা বুঝতে পারছো? রেডিয়াস এন্ড আলনা। তাহলে এই দুইটা বোনস কি ভেঙে সরে গেছে? কেউ একজন বলো। মেবি ভেঙে গেছে স্যার। মেবি ভেঙে গেছে। আচ্ছা, এটা স্যার হয়তো বা স্যার বেবির, এর জন্য স্যার ওই যে ইয়াগুলা, মানে ওখানে স্যার হয়তো বা ইয়া আছে, কানেকশন আচ্ছা, এখন হয় নাই স্যার ঠিক মতো। একটা মেয়ে জয়েন্ট হয়। সম্ভবত আওয়াজ দিয়েছে এপিফাইসিস। হ্যাঁ, এই যে বাচ্চা, বোঝা যাচ্ছে যে এটা একটা বাচ্চার হাতের ছবি, এক্সরে। এখনো তার এই ফাইসিসটা এটার সাথে ক্লোজ হয় নাই, সেটা তো বড় হবে, এই ফাইসিসটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে এবং অ্যাডাল্ট বোনের মতো হয়ে যাবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, হাতের কাছে আসলেই বলা যাবে না এটা ভাঙা হাড়ের টুকরা। ঠিক আছে, এইটা সরে যেতে পারে, এই যে ফাইসিসটা সরে যেতে পারে, ফাইসিসের উপরে ফ্র্যাকচার লাইন আসতে পারে। তখন আমরা একটু আগে ক্লাসিফিকেশন বললাম না, সল্টার হ্যারিস ক্লাসিফিকেশন, তখন আমরা তাকে ওই ক্যাটাগরিতে ফেলে দিব। আপাতত যেহেতু কোনো কিছু দেখা যাচ্ছে না, তাহলে এটা একটা চিলড্রেনের এক্সরে অফ রেডিয়াস এন্ড আলনা উইথ টোরাস ফ্র্যাকচার অফ দ্য ডিস্টাল রেডিয়াস এন্ড গ্রিনিস্টিক ফ্র্যাকচার অফ দ্য ডিস্টাল আলনা। ঠিক আছে, বলতে পারবা তো? ইয়েস স্যার। এটা কি ফ্র্যাকচার বলো? টোরাস অথবা বাকলিং, সেম একই ধরনের ঘটনা ঘটছে। ঠিক আছে, ওকে। অ্যাকর্ডিং টু কনফিগারেশন, এই লাল দাগ আসলো কোত্থেকে, কি অবস্থা? আচ্ছা, রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন একটু আগে যেটা বলতেছিলাম, একেবারেই কমন চারটা জানতে হবে আমাদের। কমন চারটা হচ্ছে ট্রান্সভার্স, অবলিক, স্পাইরাল আর হচ্ছে বাটারফ্লাই ফ্র্যাগমেন্ট। তাহলে ডি যেটা, সেটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। সিটা, সেটা হচ্ছে বাটারফ্লাই ফ্র্যাকচার। হ্যাঁ, সবার লাস্টেটা বাটারফ্লাই ফ্র্যাকচার, একটু উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, এর বি যেটা, সেটা হচ্ছে অবলিক ফ্র্যাকচার, একটা অবলিক লাইন থাকবে। আর এ যেটা, সেটা হচ্ছে
স্পাইরাল ফ্র্যাকচার, একেবারে স্পাইরাল একটা লাইন থাকবে, বোনসের একটা কর্টেক্স থেকে আরেকটা কর্টেক্সে ঘুরে চলে আসবে, তখন বলবো স্পাইরাল ফ্র্যাকচার। এক্সরে দেখে বুঝতে হবে কোনটা কি ফ্র্যাকচার। ঠিক আছে, ট্রান্সভার্স, বাটারফ্লাই, অবলিক আর হচ্ছে স্পাইরাল। পাশাপাশি কমিউনিটেড কম্প্রেশন ফ্র্যাকচার, গ্রিনিস্টিক ফ্র্যাকচার, বাকেলার টরাস, এই দুটো তো পারবা, গ্রিনিস্টিক ফ্র্যাকচার, বাকেলার টরাস ফ্র্যাকচার। কম্প্রেশন ফ্র্যাকচার যেটা হয় মেনলি ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, হ্যাঁ, ফল ফ্রম হাইট হতে পারে, পড়ে গিয়ে ভার্টিব্রাল যে নর্মাল সাইজ থাকে সেটা ছোট হয়ে যাবে, তখন আমরা এটাকে বলবো কম্প্রেশন ফ্র্যাকচার অথবা ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার। তাহলে কনফিগারেশন অথবা রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশন জিজ্ঞেস করলে বলে দিবা ট্রান্সভার্স, অবলিক, স্পাইরাল এন্ড বাটারফ্লাই। ছবি আঁকতে বললে ছবি এঁকে দিবা। পাশাপাশি আরো 3-4টা যেটা জানো, কম্প্রেশন ফ্র্যাকচার, গ্রিনিস্টিক ফ্র্যাকচার, বাকেলার টরাস ফ্র্যাকচার। এবার আসো আমরা দেখি কোনটা কি ফ্র্যাকচার বলো, যে হিউম্যান সেটা কি ধরনের ফ্র্যাকচার হচ্ছে। ট্রান্সভার্স ফ্র্যাকচার। ট্রান্সভার্স, ওকে। আর যেটা টিবিয়াতে স্যার অবলিক মনে হচ্ছে। অবলিক, আচ্ছা ওকে, পারছো তো। আবার আসো প্রথম দুইটা। স্যার প্রথমটা তো স্যার কেমন যেন স্পাইরালের মতো লাগতেছে স্যার। হ্যাঁ, প্রথম ঘুরে দুইটাই গেছে স্পাইরাল মনে ফ্র্যাকচার। হচ্ছে। দেখছো জি না স্যার। এইভাবে ফ্র্যাকচার লাইন দেখো কিভাবে ঘুরে আসছে। ইয়েস স্যার, ঘুরে এটা গেছে। আমরা বলি স্পাইরাল। এটাতেও দেখো সেম ঘটনা ঘটছে। জি স্যার। এটা আমরা বলি স্পাইরাল ফ্র্যাকচার। অবলিক আর স্পাইরাল থার্ডেরটা স্যার বেশি একটা ডিফারেন্স না। আর থার্ডটা তো বলতেই পারবো চোখ বন্ধ করে, বাটারফ্লাই স্যার। বাটারফ্লাই ফ্র্যাকচার। ওকে, তাহলে ফার্স্ট লাস্টে যেটা বললাম কম্প্রেশন ফ্র্যাকচার, দেখো একেবারে কমন ফ্র্যাকচার, আমাদের কাছে কন্টিনিউয়াসলি এসব পেশেন্ট আসতে থাকে, পড়ে আসছে, ব্যথা পাইছে, বয়স্ক পেশেন্ট যাদের অস্টিওপোরোসিস ডেভেলপ করে গেছে, অ্যাডাল্ট মেল হোক অথবা পোস্ট মেনোপজাল অস্টিওপোরোটিক ফিমেল হোক, তার ক্ষেত্রে এই ফ্র্যাকচারটা কমন। উইদাউট এনি ট্রমা পেশেন্ট তোমরা ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। তুমি এক্সরে করবা, পেশেন্ট আগে ব্যাক পেইন নিয়ে আসবে, একটা এক্সরে করবা, করার পরে দেখবো যে উপরের নিচের ভার্টিবার সাথে মাঝখানের ভার্টিবার হাইটটা কেমন যেন উল্টো পাল্টা মনে হচ্ছে, তার মানে একটু কম মনে হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে এটা খুব সম্ভবত কম্প্রেশন ফ্র্যাকচার। যদি আমাদের রোগীরা অল্প স্বল্প ব্যথার জন্য এক্সরে করতে চায় না, সেটাকে আমরা একটা স্ক্যান করে দেখলাম, দেখলাম যে সুন্দরভাবে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে। এই ফ্র্যাকচারের ট্রিটমেন্ট যদি এরকম থাকে, একেবারে মাইল্ড কম্প্রেশন থাকে অথবা সাথে কোনো ক্লিনিক্যাল সিমটম একেবারে মাইল্ড টু মডারেট থাকে, আমরা পেশেন্টকে বেড রিডেন, বেড রেস্ট দিয়ে দেই, প্লাস সিম্পল অ্যানালজেসিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে দিলে আল্লাহর রহমতে 1.5 থেকে 3 মাসের মধ্যে রোগী ভালো হয়ে যায়। এই হাড্ডিটা আগের জায়গায় কখনোই ফিরে আসবে না, এটা এইভাবেই এখানে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গায় এটা ক্যালাস ফর্মেশন হয়ে যায়। যদি কোনো নিউরোলজিক্যাল সিমটম ডেভেলপ করে, যেমন রেগুলার যদি তার নার্ভ কনভার্সন হওয়ার কারণে নামনেস ডেভেলপ করে যায় অথবা তার প্যারালাইসিস ডেভেলপ করে যায়, অথবা এমন জায়গায় ইনজুরিটা হইলো যে কর্ডাইক সিনড্রোম ডেভেলপ করছে ইমার্জেন্সি, যেটা সেই ক্ষেত্রে আমাদের অপারেটিভ ইন্ডিকেশন আছে। কম্প্রেশন ফ্র্যাকচার বলতে পারবো না কোথায় হয়। ইয়েস স্যার। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফ্র্যাগমেন্ট, কতগুলা ক্লাসিফিকেশন হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফ্র্যাগমেন্ট, সিম্পল, কমিউনিটেড আর হচ্ছে সেগমেন্টাল। সিম্পল যেটা ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার, এগুলো আমরা সিম্পল বলতে পারি, এগুলোর আলাদা কোনো ফ্র্যাগমেন্ট নাই। কমিউনিটেড যেটা মোর দেন 2 or 3 ফ্র্যাগমেন্ট থাকবে, মোর দেন 2 ফ্র্যাগমেন্ট থাকবে। তাহলে নিচের যে প্রথম ছবিটা সেটা হচ্ছে তোমার কমিউনিটেড ফ্র্যাকচার। এই যে তোমার কি বলে, ফিমারের একটা পার্ট মিডলে চলে আসছে আর একটা পার্ট এদিকে আছে, এটার আমরা বলি কমিউনিটেড ফ্র্যাকচার। সবার লাস্টের যেটা, এটার আমরা বলি সেগমেন্টাল ফ্র্যাকচার। সেগমেন্টাল ফ্র্যাকচার কিভাবে বুঝবো, একটা লং বোনসের নিচের পার্ট, উপরের পার্ট, মাঝখানে একটা আলাদা পার্ট থাকবে। এগুলো খুবই ক্রিটিক্যাল অপারেশন, এগুলো করতেও কষ্ট হয়, এটার আমরা বলি সেগমেন্টাল ফ্র্যাকচার। সেগমেন্টাল ফ্র্যাকচার তাহলে নাম্বার অফ ফ্র্যাগমেন্ট, সিম্পল, কমিউনিটেড আর হচ্ছে সেগমেন্টাল। সিম্পল, কমিউনিটেড, সেগমেন্টাল। একটু চেক করে আসি, সাইট, এক্সটেন্ট, কনফিগারেশন আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। সাইটের মধ্যে হচ্ছে শ্যাফট হতে পারে, ফাইসিস হতে পারে, ইন্টারআর্টিকুলার হতে পারে, ডায়াফাইসিস, এপিফাইসাল, ইন্টারআর্টিকুলার।
অ্যাকর্ডিং টু এক্সটেন্ট হতে পারে কমপ্লিট অথবা ইনকমপ্লিট, কমপ্লিট অথবা ইনকমপ্লিট। অ্যাকর্ডিং টু কনফিগারেশন অথবা রেডিওলজিক্যাল, এটাও পারবা আশা করি। বাকি আছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ফ্র্যাগমেন্ট, সিম্পল, কম্বিনেটরি আর সেগমেন্টাল। সর্বশেষ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ওপেন অথবা ক্লোজ ফ্র্যাকচার। ওপেন অথবা ক্লোজ ফ্র্যাকচার। ওপেন হচ্ছে fracture communicate with the external environment or fracture doesn't communicate with the external environment, it's called closed fracture. আমাদের ডায়াগনোসিস লেখার সময় এটা লিখে দিতে হয়, এটা কি ওপেন ফ্র্যাকচার অথবা এটা ক্লোজড ফ্র্যাকচার। যদি ওপেন থাকে পাশে অবশ্যই লিখে দেব রাইট আর লেফট, ওপেন আর ক্লোজড ফ্র্যাকচার লিখে দিতে হবে। কত পর্যন্ত যেন ক্লাস 45 না? আচ্ছা দেখো, এটা একটা ওপেন ফ্র্যাকচার দেখা যাচ্ছে, ফ্র্যাকচার দেখা যাচ্ছে না যদিও, শুধুমাত্র এখানে ওপেন ওন্ড দেখা যাচ্ছে। এই যে একটা বোনস দেখা যাচ্ছে এখানে, ব্রেক ইন দ্য স্কিন এন্ড আন্ডারলাইং সফট টিস্যু লিডিং ডিরেক্টিং ইনটু দ্য কমিউনিকেটিং অর কমিউনিকেটিং উইথ দ্য ফ্র্যাকচার এন্ড ইটস ফ্র্যাকচার কমিউনিকেটিং উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এই কথাটা লিখতে বললেই যথেষ্ট। ফ্র্যাকচার কমিউনিকেটিং উইথ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইজ কল্ড ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার ক্লাসিফিকেশন মাস্ট জানতে হবে, এটা না জানলে স্যাররা মাইন্ড করতে পারে। ক্লাসিফিকেশন মনে হয় ওয়ার্ডের মধ্যে বলছিলাম, গাছতিলো ক্লাসিফিকেশন। গাছতিলো ক্লাসিফিকেশনের কয়টা পার্ট আছে জানো? তিনটা। হ্যাঁ তিনটা আছে, 3 নাম্বারটাকে আবার ভাগ করা যায়। তাহলে ফ্র্যাকচার শুড বি ক্লাসিফাইড ইন অপারেটিং রুম এট দ্য টাইম অফ ইনিশিয়াল ডেব্রাইটমেন্ট, ইভালুয়েট পেরিওস্টিয়াল স্ট্রিপিং, কনসিডার সফট টিস্যু ইনজুরি। আমার কাছে যখন ইমার্জেন্সিতে কেস আসবে আমি তখন ফার্স্টে দেখবো যে এটার কোন ক্লাসিফিকেশনে পড়ছে, আমি সেই অনুযায়ী আমার ডায়াগনোসিসটা লিখে ফার্দার অর্থোপেডিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব। যদিও এই আমাদের ইমার্জেন্সিতে এই কাজ হয় না, আমাদের ইমার্জেন্সিতে আমরা ইমার্জেন্সি কেস সরাসরি অর্থোতে চেক করি। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট হসপিটালে গেলে তোমার ইমার্জেন্সি থেকে সব ডায়াগনোস লিখে দিতে হবে, জানতে হবে যে এটা কি ফ্র্যাকচার। তাহলে টাইপ 1, 2, 3 তিনটা ভাগ করা হয়, টাইপ 1, 2, 3। ওয়ানটা হচ্ছে ইনসাইড আউট ফ্র্যাকচার, ক্লিন ওন্ড, minimal soft tissue damage, no significant periosteal stripping, size less than 1 cm. Inside out injury মানে হচ্ছে তোমার বোনসের মধ্যে ফ্র্যাকচার হওয়ার কারণে ফ্র্যাকচারড পার্ট, বোনসের ফ্র্যাকচারড পার্ট হচ্ছে স্পাইকটা আছে সেইটা এক্সটার্নালি আসা ট্রাই করবে, তখন যেই ওপেন ওন্ডটা হয় তখন ওইটাকে আমরা বলি টাইপ 1 ওপেন ফ্র্যাকচার। মানে বাইরের ফোর্সের কারণে ওই জায়গাটা ওপেন হয় নাই, কিন্তু ভিতরের ফোর্সের কারণে ভিতর থেকে বোনসের ফ্র্যাগমেন্টটা বের হয়ে আসার চেষ্টা করতেছে, তখন সিম্পল একটা ওপেন ওন্ড দেখা যাবে, তখন ওইটাকে আমরা বলবো টাইপ 1 ওপেন ফ্র্যাকচার। যেহেতু ভিতর থেকে আসতেছে বাইরে থেকে, ইনজুরিটা কম, তাহলে ওই ইনজুরিটা থাকে ক্লিন, অতটা কন্টামিনেটেড থাকে না। আদারওয়াইজ তুমি যদি বালির মধ্যে ঘষাঘষি করো ইনজুরির পরে তাহলে কন্টামিনেটেড হইতে পারে। মিনিমাল সফট টিস্যু ড্যামেজ, এটা দেখাই যাচ্ছে, তোমার একটা ছবি দেখা আছে পাশে। নো সিগনিফিকেন্ট পেরিওস্টিয়াল স্ট্রিপিং, মানে ভিতরে বোনস থেকে পেরিওস্টিয়ামটা এখনো সরে যায় নাই। পেরিওস্টিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পেরিওস্টিয়াম না থাকলে আমার ওইখানে বোনসের গ্রোথটা হবে না, সার্কুলেশন ঠিক হবে না, বোনসের হিলিংটা পারফেক্ট হবে না, যার কারণে টাইপ 1 ফ্র্যাকচারের হিলিং রেটটা খুব ভালো। আর হচ্ছে সাইজটা তো বলেই দেওয়া আছে, লেস দেন 1 সেন্টিমিটার। তাহলে টাইপ 1 ফ্র্যাকচার, ইনসাইড আউট ইনজুরি, ক্লিন ওন্ড, মিনিমাল সফট টিস্যু ড্যামেজ, no significant periosteal stripping, a size less than 1 cm. আচ্ছা টাইপ 2 moderate soft tissue damage outside in mechanism, মানে বাইরের ফোর্সটা এত বেশি আসছে যে বাইরে থেকেই সফট টিস্যু ইনজুরি হয়ে আসছে, প্লাস বোনসের ভিতর থেকে ফোর্সটা আছেই। হাই এনার্জি ইনজুরি লাগবে, অবশ্যই হাই এনার্জি ইনজুরি লাগবে। সাম নেক্রোটিক মাসেল, সাম পেরিওস্টাল স্টিম থাকতে পারে। সাইজ অবশ্যই মোর দেন 1 cm, more than 1 cm but less than 10 cm, এটা আমরা বলতে পারি less than 10 cm, কিছু কিছু জায়গায় বলে less than 5 সেন্টিমিটার। তাহলে টাইপ 1, টাইপ 2 এগুলো কিন্তু সারা জিজ্ঞেস করে কোনটা টাইপ 1 কোনটা টাইপ 2। মডারেট সফট টিস্যু ড্যামেজ, outside in mechanism, high energy force, some necrotic muscle, some periosteal stripping, size more than 1 cm। ঠিক আছে। টাইপ 3 ওপেন ফ্র্যাকচার, অবশ্যই এখানে হাই এনার্জি ট্রমা লাগবে, আউটসাইড ইন ইনজুরি, এক্সটেন্সিভ মাসেল ইনজুরি থাকবে, এক্সটেন্সিভ মাসেল ইনজুরি থাকবে, বোন কাভারেজ উইথ
এক্সিস্টিং সফট টিস্যু নট প্রবলেমেটিক, এটা টাইপ 3A। টাইপ 3A এটা মনে হয় আগেই বলছিলাম, আমার যে বোনসটা ওপেন হয়েছে সেই বোনসটা আমাকে যদি তার পার্সোনাল সফট টিস্যু দিয়ে আমি কভার করতে পারি, তাহলে আমরা এটাকে বলবো টাইপ এ। তার পার্সোনাল সফট টিস্যু দিয়ে যদি আমি সেটা কভার করতে পারি, তাহলে এটাকে আমরা বলবো টাইপ 3A ওপেন ফ্র্যাকচার। সাইজ অফকোর্স মোর দেন 10 cm। এই দুটো জিনিস মাথায় রাখো। হাই এনার্জি ট্রমা জানো, আউটসাইড ইনজুরি জানো, মাসেল অনেক ড্যামেজ হবে এটাই বুঝতেছো। যে দুটো জিনিস মাথায় রাখতে হয়, আমি তার বোনসটা তার নিজস্ব সফট টিস্যু দিয়ে কভার করতে পারবো কি পারবো না। যদি আমি তার ওন সফট টিস্যু দিয়ে কভার করতে পারি বোনসটা, তাহলে এটা হবে টাইপ 3A। যদি আমি তার বোনসের যে পার্টটা ওপেন হয়েছে সেটা তার পার্সোনাল সফট টিস্যু দিয়ে কভার করতে না পারি, তখন সেটাকে আমরা বলবো টাইপ 3B। তার মানে অন্য কোন জায়গা থেকে মাসেল ইসিং গ্রাফট নিয়ে সেটাকে কভার করতে হবে। ওয়েট, ঠিক আছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে টাইপ 3C। টাইপ 3C এটা হচ্ছে হাই এনার্জি ফোর্স থাকবে এখানে, টাইপ 3B এর মতোই ইনজুরি প্যাটার্নটা থাকবে, পাশাপাশি তার নিউরোভাস্কুলার ইনজুরি থাকবে, পাশাপাশি তার নিউরোভাস্কুলার ইনজুরি থাকবে। এটা তোমাদের জানতে হবে। তাহলে তিনটা ভাগ যদি করি আমরা, সময় শেষে আসছে, একবার বলে দেই। টাইপ 3A B C সফট টিস্যু কভার পসিবল, সফট টিস্যু কভার নট পসিবল, সফট টিস্যু কভার নট পসিবল প্লাস নিউরোভাস্কুলার ইনজুরি। শুনতে পাইছো? অবশ্যই নার্ভ অথবা ভেসেল যে কোনো একটা ইনজুরি হলেই আমরা তাকে টাইপ 3C এর আন্ডারে ফেলে দিব। অফকোর্স সাথে তার আগের পার্টেরটা থাকতে হবে, যে টিস্যু ড্যামেজ থাকবে, হাই এনার্জি থাকবে, তারপরে তোমার সফট টিস্যু কভার নট পসিবল, এগুলোর পাশাপাশি থাকতে হবে। তাইলে আমরা বুঝতে পারবো টাইপ 3C ওপেন ফ্র্যাকচার, অথবা সাথে শুধু তার নার্ভ এবং ভেসেল ইনজুরি প্লাস ফ্র্যাকচার যদি হয়, তাহলে আমরা এটাকে টাইপ 3C তে ফেলে দিব। ঠিক আছে, গাস্তিলো টাইপ 1 2 3 3A B C। তোমাদের কোশ্চেন আসে যে ওপেন ফ্র্যাকচার গাস্তিলো টাইপ 3B অথবা C এর ম্যানেজমেন্ট কিভাবে করবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে ওইটা নিয়ে একটা আইডিয়া দিব, মনে করে দিও। ঠিক আছে, তোমরা আসো 93। ঠিক আছে, পার্সেন্টেজটা কবিরের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিও। আশা করি অতি সত্ত্বর তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, আল্লাহ পাক চাইলে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। কারো কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে কোশ্চেন কোড নিয়ে এসো। হ্যাঁ, চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। পোস্ট করে দেন। ক্লাস আছে এখন? আছে? কেন সবারই টাইপ